অ্যাডভোকেট সাহেব, বিয়ে করবেন আমায়? খুব সুন্দর একটা সংসার উপহার দেব আপনাকে। লোকে বলে আমি নাকি ভীষণ সুন্দরী মেয়ে। আমার বিয়ে করলে আপনার ভীষণ ভালো হবে। সংসারী মেয়েটাকে মিস করে ফেলবেন না আপনি। শব্দগুলো শ্রবণেন্দ্রিয় ঢুকতেই গেল তার পা জোড়া থেমে। হাতে রাখা কোটের কালো রঙা গাউনটা নিয়ে এসে পিছু ঘুরে দাঁড়ালো। দেখল স্বল্প সময়ের পরিচিত মুখটা। হাসি মুখে দাঁড়িয়ে আছে প্রেমা নামের সদ্য মুক্তিপ্রাপ্ত এক আসামি, যার পক্ষের উকিল হয়ে একটু আগেই আদালত থেকে কথ্যযুদ্ধে লড়াই করে এসেছে সে। জাজের সামনে আজকের এই বিজয়ের ফলাফল হিসেবে প্রেমা নামের এই দণ্ডপ্রাপ্ত কয়েদির সাজা মওকুফ করা হয়েছে। বসতে দিলে শুতে চায়, এই প্রবাদ অনুযায়ী রীতিমতো চটে গেল প্রাচুর্য। যতটুকু সাহায্য করা প্রয়োজন ততটুকুই করেছে সে। তবুও মেয়েটার সুক্রিয়া নেই। এখন লজ্জা শরমের মাথা খেয়ে নিজের বিয়ের প্রস্তাব নিজেই দিচ্ছে। বিরক্তিতে চোখ কুঁচকে আসে প্রাচুর্যের। এক পলক মেয়েটাকে দেখে পুনরায় পা বাড়ায় সামনে। তামাম দুনিয়ায় একটু বাঁচার আশায় ভরসার জায়গা কাকুতি মিনতি করে ওঠে প্রেমা। স্বগতোক্তি করে নির্মল কণ্ঠে, জানেন, আমার কোথাও জায়গা নেই। এতদিন তো জেলখানায় ছিলাম, নিরাপদ ছিলাম, এখন কোথায় থাকবো? মেয়েটার চোখে পানি, অথচ মুখে তার চিরাচরিত সেই হাসিটা ঝুলছে। কতটা আঘাতে জর্জরিত হলে একটা মানুষ চোখে বেদনার এক সাগর নিয়ে গাল ভরে হাসতে পারে? কতটা ভগ্ন হৃদয় হলে একটু থাকার আশ্রয় সে একজন অপরিচিত পুরুষের কাছে চাইতে পারে? কেস চলাকালীন যে কয়বার মেয়েটির মুখোমুখি প্রাচুর্য হয়েছে, ততবারই সে মেয়েটাকে হাসতে দেখেছে। একবার হয়তো ভেবেও বসেছিল সে সত্যি এই মেয়েটা কি পাগল কি না। সেই হাসি মাখা মুখের দিকে চেয়ে কঠোরভাবে বলল প্রাচুর্য, জেলে ঢোকার আগে যেখানে ছিলেন সেখানেই থাকবেন। প্রেমা হাসতে হাসতে চোখের কোণা মুছে নিয়ে বলল, জেলে ঢোকার আগে যেই বাসায় ভাড়া থাকতাম, বাড়িওয়ালা আমার নামে মামলা হয়েছে শুনেই বের করে দিয়েছে, এখন আর ঢুকতে দিবে না। প্রেমা কথাগুলো এক নাগারে বলে চলেছে, কিন্তু প্রাচুর্য ইমদাদ চৌধুরী নামক ওই গম্ভীর মুখ ব্যারিস্টার ওর কথাগুলো বোধহয় গ্রাহ্যই করেনি। ওর চোখের সামনে দিয়ে সিনা টান টান করে মারাত্মক বীর দর্পের লোকটা গাড়িতে উঠে গেল। একটি বারের জন্য পিছু ফিরে প্রেমার দিকে তাকালো না, যেন প্রেমা নামক রমণীর কোনো অস্তিত্বই নেই ওর আশপাশে। ওর শুধুমাত্র পেশাদারিত্ব ছিল প্রেমাকে মিথ্যা মামলা থেকে উদ্ধার করা, এবং সেটা সে খুব দায়িত্ববোধের মাধ্যমেই করেছে। রাত দিন এক করে আসল প্রমাণ জোগাড় করে প্রেমার জবানবন্দি শুনতে আবার কারাগারে যাওয়া, সবটাই সে নিষ্ঠার সাথে করেছে। আর কোনো বাধ্যবাধকতা নেই তার। আদালত প্রাঙ্গণে এখন লোকজনের পদচারণা কম। জায়গায় জায়গায় গার্ডরা দাঁড়িয়ে আছে। প্রেমা হাঁটতে শুরু করলো। কোর্ট এরিয়ার মূল ফটক পেরিয়ে রাস্তায় উঠে গেল সে। আকাশের দিকে তাড়িয়ে দেখল। আকাশটা আজ বড়ই বিষণ্ণ। উত্তরের আকাশে ঘন কালো মেঘ জমেছে। যে কোনো সময় ধরণীর বুকে আছড়ে পড়বে তারা। ডানে বামে তাকিয়ে সে দিক খুঁজে পেল না। কোথায় যাবে, কার কাছে যাবে, কেউ নেই তার। পৃথিবীতে এত এত মানুষ, অথচ তার কেউ নেই, কেউ না। পিচ ঢালা কংক্রিটের রাস্তার ফুটপাত ধপ করে বসে পড়ল সে। ওপাশে কতগুলো যুবক ছেলেদের আড্ডা চলছে। বকাটেগুলোর নজর ইতিমধ্যেই প্রেমার যুবতী দেহে এসে পড়েছে। ময়লায় ভরা ছেঁড়া ওড়নাটা টেনে নিয়ে নিজেকে কোনো রকমে টেনে নেওয়ার প্রয়াস চালায় প্রেমা। ছেলেগুলোর লোলুপ দৃষ্টি এড়াতে একটা বৈদ্যুতিক খুঁটির আড়ালে গিয়ে বসে সে। তার ঠিক কিছু মুহূর্তে পরেই একটা কুকুর অদূর থেকে এসে প্রেমাকে সঙ্গ দিল। এসেই প্রেমার দিকে তাকিয়ে রইল সে। ভয়ে জড়সড় প্রেমা বলল, এই বুঝি কুকুরটাকে কামড় দেয়? কিন্তু না, কুকুরটা ওর দিকে বেশ খানিকক্ষণ চেয়ে থেকে চার হাঁটু বাঁকিয়ে বসে পড়ল ধুলো ভরা রাস্তায়। প্রেমা সামনের দাঁত কপাটি বের করে হেসে উঠল। ওহ, তোরও তাহলে কেউ নেই? আমার মতোই অসহায় তুই? কুকুরটা তার কথা বুঝলো কি না বোঝা গেল না, তবে মাথা নামিয়ে চুপচাপ তাকিয়ে রইল প্রেমার দিকে। প্রেমা পুনরায় একবার সামনে তাকালো। ওপাশের বকাটেগুলো ঘন ঘন সিগারেট টানছে, আর ওর দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে হলুদ রঙা দাঁত কেলিয়ে। ঘৃণায় গা গুলিয়ে এলো প্রেমার। সে কুকুরটার দিকে ফিরে তাকিয়ে বলল, তোর থেকেও বেশি অসহায় কিছু প্রাণী আছে। ওই যে দেখ, ওই প্রাণীগুলো, ওরা তোর থেকেও বেশি অসহায়। তোকে তো আল্লাহ কুকুর বানিয়েই পাঠিয়েছে, কিন্তু ওদেরকে মানুষ বানানোর পরে ওরা মানুষ নয়,
ঘৃণিত কতগুলো বন্য পশু। পরপর সে পুনরায় আবদার করে কুকুরটার কাছে, আমায় ওই ঘৃণিত পশুগুলো থেকে বাঁচিয়ে নিস কেমন।